আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজে যারা তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, তোমাদের মোটামুটি আমরা প্রতি সপ্তাহে যে তোমাদের কলেজে আসছো, কলেজের কতগুলি তোমার সরকার যে তোমাদের প্রতি সপ্তাহে যে ক্লাস শিডিউল দিয়েছে, তোমাদের যে অ্যাসাইনমেন্ট তোমরা কলেজ থেকে নিচ্ছ এবং প্রতি সপ্তাহে সেগুলি জমা দিচ্ছ, তোমরা অবশ্যই সেগুলি খুব ভালো করে উত্তর যা প্রশ্নে কী দেওয়া আছে সেটি ভালো করে পরখ করে দেখে সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবে। কারণ এখানে আমরা মার্কস যে নম্বর দিব, এই মার্কসগুলো আমরা আবার ঢাকায় পাঠিয়ে দেবো। অতএব তোমাদের খুব যত্ন সহকারে প্রশ্নের উত্তরগুলো লিখবে, যাতে কোনো ভুল না হয়, যে তোমরা সর্বোচ্চ নম্বর যাতে পেতে পারো। আর কোনো সমস্যা থাকলে সেটি অবশ্যই আমাদেরকে বলবে। আমরা স্যাররা আছি, আমরা মেম্বার আছি, সেগুলি সর্বোত্তভাবে তোমাদের সমাধান করার আমরা চেষ্টা করব। আর প্রত্যেকে অবশ্যই সেই যার যে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট অবশ্যই জমা দিতে হবে। কোনো অবস্থাতে তোমার অ্যাসাইনমেন্ট যাতে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো সমস্যা হয় তখন সেটা আমাদের কলেজে যে অধ্যক্ষ মহোদয় আছে এবং ভাইস প্রিন্সিপাল মহোদয় আছে, আমরা আছি, আমাদেরকে অবশ্যই সেগুলি বলবে। সমস্যা হলে সেটি পরবর্তী প্রিন্সিপাল স্যার এগুলি দেখবেন, পরবর্তী তোমরা জমা দিবে। আজকে তোমাদের গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে আগের যে সিলেবাস সেটি এখন সংক্ষিপ্ত করা হয়েছে। আগে আমাদের 8টি চ্যাপ্টার ছিল, 8টি চ্যাপ্টার এখানে সেটা কমিয়ে এখন মোট 5টি চ্যাপ্টার করা হয়েছে। 5টি চ্যাপ্টারের ভিতরে যে চ্যাপ্টারটি আছে আরোহ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি, এই চ্যাপ্টারটি সবচেয়ে বড় চ্যাপ্টার আমরা দেখেছি। তো সেই চ্যাপ্টারে আমরা গত ক্লাসও এখান থেকে আমরা অনেকগুলি তোমাদের ক্লাস, আমি দুটি ক্লাস নিয়েছিলাম, যে বহুকারণবাদ, কারণ সত্য, বস্তু নিত্যতা নীতি, এইগুলি আরোহের প্রকারভেদ, এগুলি আমরা গত ক্লাসে আমি তোমাদের দুটি ক্লাসে এগুলো শেষ করেছি। এখন আজকে আমি যে ক্লাসটি তোমাকে নিব সেটা হলো তোমার নিরীক্ষণজনিত অনুভূতি। নিরীক্ষণজনিত অনুভূতিটা কি আমরা আগে জানতে হবে। নিরীক্ষণ শব্দের অর্থ কি আমরা একটু ব্যাখ্যা করি। নিরীক্ষণ শব্দের অর্থ হলো স্বাভাবিকভাবে কোনো কিছু আমরা দেখা, অর্থাৎ দৃষ্টি দেওয়া। অর্থাৎ আমি স্বাভাবিকভাবে যা কিছু দেখব, প্রত্যক্ষ করব, তাকে আমরা আমাদের এই যুক্তিবিদ্যা বেলায়কে বলবো আমরা নিরীক্ষণ করা। তো এই নিরীক্ষণজনিত অনুভূতি যেটা আমরা বলেছি, যে অনুভূতি শব্দের যেটা অর্থ সেটা কি, আমি অনেকবার বলেছি যে অনুভূতি ইংরেজিতে যাকে আমরা বলি ফ্যালাসি। এই ফ্যালাসি শব্দের বা বাংলায় অনুভূতি শব্দের অর্থ হলো দোষ বা ভুল বা ভ্রান্তি। এই নিরীক্ষণজনিত যে অনুভূতি, এখানে আমরা এটা কয় প্রকার সেটা আমরা একটু দেখব। আমি যেমন এখানে এটাকে আমরা নিরীক্ষণজনিত যে ফ্যালাসি আছে, যে অনুভূতি, একে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো সদর্থক জাতীয় অনুভূতি এবং একটি নয়ার্থক জাতীয় অনুভূতি। এই সদর্থক আমরা আগেও বলেছি, ফার্স্ট ইয়ারের প্রথম দিকে আমি অনেকবার বলছি, সদর্থক শব্দের অর্থ হাঁ বা হাবাচক, আর নয়ার্থক মানে নাবাচক শব্দ। তো এই সদর্থক যে জাতীয় যে অনুভূতি, সেটাকে আমরা দুই ভাগে আমরা ভাগ করে থাকি। একটা হলো ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ, আর একটা হলো সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। তো ব্যক্তিগত মানে সেটা আমরা একটু সহজে এটা আমরা বুঝতে পারি। ব্যক্তিগত মানে একজন ব্যক্তি যে জিনিসটাকে, যে বস্তুটাকে ভুল করে নিরীক্ষণ করে, তাকে আমরা বলি ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণজনিত অনুভূতি। আর সবাই একসাথে যে জিনিসটাকে ভুল করে নিরীক্ষণ করে, আমরা তাকে বলি সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণজনিত অনুভূতি। আমি আবার বলছি, এখানে যে সদর্থক জাতীয় যে অনুভূতি, একে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ, একটা হলো সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। যেটা ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ, এটা হলো একজন ব্যক্তি যে জিনিসটাকে ভুল করে দেখে, তাকে বলা হয় ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। আর সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ হলো সবাই যে জিনিসটাকে একসাথে ভুল করে নিরীক্ষণ করে, তাকে আমরা বলি সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণজনিত অনুভূতি। আর নয়ার্থক জাতীয় যে অনুভূতি, এটা কি? নয়ার্থক জাতীয় যে অনুভূতি, একেও আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুভূতি এবং একটা হলো প্রয়োজনীয় অবস্থাবলীর নিরীক্ষণজনিত অনুভূতি। আচ্ছা, এখানে
এইখানে দুটি অনুভূতি আমাদের একটু বেশি পরীক্ষার সময় আমাদের পরীক্ষা আসে। আমাদের পরীক্ষায় প্রায় সময় আমরা দেখি একটি ফ্যালাসি আমাকে দিয়ে বলবে এটি কোন ধরনের ফ্যালাসি। যেমন সার্বজনীন যে কথাটা বললাম, এটি হলো যে সবাই যেটা একসাথে ভুল করে নিরীক্ষণ করে তাকে আমরা বলি সার্বজনীন। যেমন আমি যদি বলি যে সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, এই সূর্য উদিত এবং পশ্চিম দিকে অস্ত যায় এটি পৃথিবীর সকল মানুষই জানে, দেখে, এটা নিরীক্ষণ করে। এটা সবাই ভুল করে নিরীক্ষণ করে। আসলে সূর্য উদিত হয় না এবং অস্ত যায় না। পৃথিবীর ছায়া যখন সূর্যের উপর পড়ে তখন সূর্যকে আর দেখা যায় না। আবার পৃথিবীর ছায়া যখন সূর্যের উপর থেকে সরে যায় তখন আমরা বলি সূর্য উদয় হয়েছে। এই যে আমাদের ভুল দেখা, ভুল নিরীক্ষণের জন্য এটি সম্ভব হয়েছে। অর্থাৎ পৃথিবীর সকল মানুষ সবাই একসাথে এই জিনিসটাকে ভুল করে নিরীক্ষণ করে, এই জন্যই একে আমরা বলি সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণজনিত অনুভূতি। আর ব্যক্তিগত যেটি ভ্রান্ত নিরীক্ষণ, এটি আমি একটা উদাহরণ দিয়ে বলি। অর্থাৎ ব্যক্তিগত মানে কি বললাম, একজন ব্যক্তি যখন বা একজন মানুষ যখন ভুল করে কোনো জিনিসকে নিরীক্ষণ করে তাকে বলা ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণজনিত অনুভূতি। যেমন আমি যদি পুকুরের কথাই বলি, আমরা পুকুরে একটি পাটকাঠি যখন আমরা পানির ভিতরে ডুবাই তখন আমি দেখি যে পাটকাঠিটি সোজা আমি দিলাম, কিন্তু সেটি সোজা না হয়ে সেটা আমি দেখি যে সেটি বাঁকা হয়ে আছে। তাহলে এই জিনিসটা আমি যে ব্যক্তি পাটকাঠিটি পানির ভিতরে দিলাম, অর্থাৎ আমি সেটি ভুল করে দেখছি। আমি এটিকে সোজা করে পানির ভিতরে দিলাম, ডুবালাম, কিন্তু আমি তাকে দেখলাম, প্রত্যক্ষ করলাম যে এটি বাঁকা। এটা আমি ভুল করে নিরীক্ষণ করছি, এটা আমার ভুল দেখার জন্য সম্ভব হয়েছে। এটাকে হলো ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণজনিত অনুপলব্ধি। তাহলে আমরা এখানে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ এবং সার্বজনীন যে ভ্রান্ত নিরীক্ষণ, এটি আমরা একটি উদাহরণ দিয়ে সেটি ব্যাখ্যা করলাম। আর যে দৃষ্টান্তের অনিরীক্ষণ, এইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলি পরীক্ষায় আসে। যে দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুভূতিটা কী সেটা আমি একটু বুঝি। অর্থাৎ কতগুলি দৃষ্টান্ত সত্য হয়েছে সেটা আমি জানি, কিন্তু কতগুলি দৃষ্টান্ত আমি দেখি নাই কিন্তু আমার কাছে সত্য বলে মনে হয়েছে। এগুলো হলো দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুভূতি। অর্থাৎ আমি যদি বলি শেষ রাতে স্বপ্ন সত্য হয়, শেষ রাতে স্বপ্ন সত্য হয়। এই যে শেষ রাতে স্বপ্ন সত্য হয়, শেষ রাতে স্বপ্ন সত্য, এটি একজন, দুইজন, তিনজনের বেলা সেটি সত্য হয়েছে, কিন্তু পৃথিবীর সব মানুষের বেলা সেটি সত্য হয়েছে কিনা সেটি আমি জানি না বা আমি সেটি বলতে পারি না। তাহলে এখানে যে দৃষ্টান্তে অনিরীক্ষণ বলতে আমরা এটা বুঝি যে এখানে কয়েকটি দৃষ্টান্ত সত্য হয়েছে, বাকিগুলা সত্য হয় না, কিন্তু তারপরও আমি মনে মনে ধারণা করি যে সব শেষ রাতে স্বপ্ন মানেই সত্য হয়। এটি হলো দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুভূতি। অথবা আমি এটাও বলতে পারি যে সাপে কামড় দিলেই মানুষের মৃত্যু হয়, কিন্তু এটা সাপে কামড় দিলে একজন, দুইজন, তিনজন মানুষের সেটি মৃত্যু হতে পারে, কিন্তু সব সাপ কামড় দিলে যে মানুষের মৃত্যু হবে, মানুষ মৃত্যুবরণ করবে, এটি কখনো সত্য হতে পারে না। বা যারা ডাক্তারের কাছে যায় বা যারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে তারা মৃত্যুবরণ করে, এটি কখনো হতে পারে না। কারণ ডাক্তারের কাছে একজন, দুইজন, তিনজন ব্যক্তি, 100 জন ব্যক্তি চায় তারা মৃত্যুবরণ করে, কিন্তু বাকি মানুষগুলো কখনো মৃত্যুবরণ নাও করতে পারে। এখানে কয়েকটি দৃষ্টান্ত আমার কাছে সত্য হয়েছে, আমি সেটি সঠিক বলে মনে নিতে পারি, কিন্তু তাই বলে এই সবগুলি সেই কারণে আমি সব মানুষ ডাক্তার কাছে যাবে এবং তার মৃত্যুবরণ করবে, এটি আমি কখনো মেনে নিতে পারি না। এটা হলো দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুপপত্তি। আমরা তাহলে এখানে যে কতগুলি ফ্যালাসি আমরা দেখলাম। আরেকটা ফ্যালাসি আমাদের যে ইম্পর্ট্যান্ট যেটা একটি ফ্যালাসি আছে, এই যেটা আমরা বলছি যে কাকতালীয় অনুভূতি, যে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটি একটি আমাদের খুব বেশি করে জানা দরকার যে কাকতালীয় অনুভূতি কি। আগে সংক্ষেপে কাকতালীয় অনুভূতিটা কি সেটা একটু বুঝবার চেষ্টা করি। কাকতালীয় অনুভূতি মানে সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ কুসংস্কার এবং যা কখনো সত্য হওয়ার সম্ভাবনা থাকে না, এটাকে আমরা বলি কাকতালীয় অনুভূতি। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, কাকতালীয় অনুভূতিটা হলো যেটি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ কুসংস্কার এবং কখনো সেটা সত্য হওয়ার সম্ভাবনা নেই, এটাকে আমরা বলি কাকতালীয় অনুভূতি। আর এখানে যে জিনিসটা আমাদের দেখতে হবে, এখানে দুইটি ঘটনা একই সাথে সংঘটিত হয়, একটা আগে একটা পরে। অর্থাৎ একটাকে আমরা বলি
পূর্ববর্তী ঘটনা, একটাকে আমরা বলি পরবর্তী ঘটনা। তাহলে এই পূর্ববর্তীর সাথে আমাদের মনে রাখতে হবে, পূর্ববর্তীর সাথে পরবর্তী কোনো কার্যকরণ সম্পর্ক থাকে না। যেমন আমি যদি বলি নববধূ বাড়িতে বা কাক ডাকার পরপরই রোগী মারা গেল, সুতরাং কাক ডাকাই রোগীর মৃত্যুর কারণ। তাহলে এটা একটা সম্পূর্ণ মিথ্যা, এটা একটা কুসংস্কার। ভোরবেলা কাক ডাকলে মানুষ মৃত্যুবরণ করবে, এটি কখনো সত্য হতে পারে না। এটি একটি কুসংস্কার, এটি একটি অনিয়মিত ঘটনা, এটি কখনো নিয়মিত ঘটনা নয়। কারণ কোনো এক সময় একদিন দুদিন ভোরবেলা কাক ডেকেছে, মানুষ মৃত্যুবরণ করছে, তাই বলি প্রতিদিন ভোরবেলায় কাক ডাকে, তাই বলে প্রতিদিন সকালবেলা ভোরবেলা লোক মারা যায় না। এটি একটি অনিয়মিত কুসংস্কারপূর্ণ ঘটনা, সেটি একদিন দুই দিন এক বেলা সেটি সত্য হয়েছে, তাই বলে পৃথিবীর সব সময় সকালবেলা ভোরবেলার জন্য এটি সত্য নয়। এটা হলো কুসংস্কারপূর্ণ একটি অনিয়মিত ঘটনা। একেই আমরা বলবো কাকতালীয় অনুপপত্তি। অর্থাৎ আমরা যদি বলি নববধূ বাড়িতে আসার সাথে সাথে শাশুড়ি মারা গেল, অতএব নববধূর আগমনই শাশুড়ি মৃত্যু কারণ। তাহলে আমরা এখানে বুঝি যে নববধূ বাড়িতে আসলে শাশুড়ি মারা গেছে, সেটি একজন দুইজন তিনজনের বেলা সেটি সত্য হয়েছে, তাই বলে পৃথিবীর সব নববধূ বাড়িতে আসবে আর শাশুড়ি মারা যাবে, এটা কখনো সত্য হতে পারে না। এটি একটি কুসংস্কার, সেটি অনিয়মিত ঘটনা, সেটি একদিন দুদিন হয়েছে, তাই বলে সবসময় সেটি হবে এটা আমরা কখনো বিশ্বাস করতে পারি না, এবং সেটি কখনো হতেও পারে না, হয়ও নাই, ভবিষ্যতে সেটি হবে না। তাহলে এটি হলো একটি কুসংস্কারপূর্ণ ঘটনা, এবং একেই বলা হয় কাকতালীয় অনুপপত্তি। তাহলে আমরা সাধারণত আমরা দেখি যে ডিম খেয়ে পরীক্ষার হলে গেলে পরীক্ষা নাকি ফেল করে, অর্থাৎ পরীক্ষা খারাপ হয়। তা এটা কি? এটা একটা মিথ্যা কথা, এটা একটা কুসংস্কার, এটা কখনো হতে পারে না। এটা মিথ্যা একটা কুসংস্কারপূর্ণ ঘটনা, অর্থাৎ এটাই হলো একটি কাকতালীয় অনুপপত্তি। তাহলে আমরা আজকে এখানে কতগুলো ফেলাসি দেখলাম, যে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণজনিত অনুভূতি কী, সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণজনিত অনুভূতি কী, দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুভূতি কী, কাকতালীয় অনুভূতি কী, নিরীক্ষণ জিনিসটা কী সেটা আমরা একটু দেখলাম। এখন নিরীক্ষণে আরেকটু যদি আমরা বলি যে নিরীক্ষণ শব্দের যে অর্থ, শাব্দিক যে অর্থ সেটা আমি বললাম, যে স্বাভাবিকভাবে অর্থাৎ স্বাভাবিক দৃষ্টি দিয়ে কোনো কিছু প্রত্যক্ষ করা, এটাকে আমরা বলবো নিরীক্ষণ করা। আমরা তো স্বাভাবিকভাবে আমরা বলি আমরা দেখি প্রত্যক্ষ করে, কিন্তু যুক্তিবিদ্যার ভাষায় তখন বলতে হবে আমরা সেটা নিরীক্ষণ করে, সেটা আমরা দেখেছি, তাহলে আমরা এটা হবে নিরীক্ষণ। আচ্ছা, আর আমাদের পরীক্ষণ আরেকটা ব্যাপার আছে, পরীক্ষণের একটা বিষয় আছে, সেটা আমরা একটু দেখি। পরীক্ষণ কি সেটা আমরা জানি। আমরা পরীক্ষা যেটা করি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে, আমরা যখন কোনো পরীক্ষাগারে যন্ত্রপাতির সাহায্যে কোনো কিছু সুনির্দিষ্ট পরিবেশে কোনো কিছু আবিষ্কার করি, তখন তাকে আমরা বলি পরীক্ষণ করা। অর্থাৎ আমরা পরীক্ষণ বলতে এটা আমরা সবাই আমরা জানি, আমরা সেটা বুঝি। অর্থাৎ কোনো একটা সুনিয়ন্ত্রিত পরিবেশে কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যন্ত্রপাতির সাহায্যে পরীক্ষাগারে কোনো কিছু আবিষ্কার করাকে, বা পরীক্ষাগারে সুনিয়ন্ত্রিত পরিবেশে কোনো কিছু প্রত্যক্ষণ করাকে পরীক্ষণ বলে। এটা আমরা খুব সহজেই জানি। পরীক্ষণ মানে সেটা আমরা আগে অনেক শুনেছি, আমরা দেখি। যারা সায়েন্সে পড়ে তারা পরীক্ষাগারে পানি উৎপন্ন করে, হাইড্রোজেন বা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি, তারা পরীক্ষাগারে একটা সুনিয়ন্ত্রিত পরিবেশে তারা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড তৈরি করে দেয়। অর্থাৎ সব কিছুই আমাদের একটা এই পরীক্ষণ কাজ যখন আমরা চালাই, তখন বিশেষ আমাদের একটা উদ্দেশ্য যেমন থাকতে হবে, তেমনি একটি সুনিয়ন্ত্রিত পরিবেশ লাগবে। যদি আমাদের পরিবেশটি আমাদের অনুকূলে না থাকে, তাহলে আমরা কোনো কিছু আবিষ্কার করতে পারবো না। তাহলে আমরা পরীক্ষণটা দেখলাম। তাহলে আমরা পরীক্ষণের যে সংজ্ঞাটা আমরা কী দিব, যে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে গবেষণাগারে বা পরীক্ষাগারে যন্ত্রপাতির সাহায্যে সুনিয়ন্ত্রিত পরিবেশে কোনো কিছু প্রত্যক্ষণ করাকে পরীক্ষণ বলে। পরীক্ষণও কিন্তু এক ধরনের নিরীক্ষণ। আমরা এটাও কিন্তু আমাদের জানতে হবে যে পরীক্ষণও কিন্তু এক ধরনের নিরীক্ষণ। অর্থাৎ আমি যাকে পরীক্ষণ করবো সেটা আগে দেখতে হবে, সেটার সঙ্গে জানতে হবে। আমাকে যদি কম্পিউটার চালাতে বলে, আমি কম্পিউটার চালাতে সাপোজ আমি জানি না,
তাহলে আমাকে আগে দেখতে হবে, কম্পিউটার চালাতে গেলে আগে নিরীক্ষণ করতে হবে কম্পিউটারের মাউসটা কী, তার বাটন কী, বা কোন বাটনে কী ফাংশান, কী কাজ, এগুলি আমি দেখব। দেখে তারপরে আমি এই কম্পিউটারটা পরীক্ষণ করব, অর্থাৎ কম্পিউটার আমি চালাতে শিখব বা চালাবো। তাহলে পৃথিবীর সব কিছুই কিন্তু আমাকে নিরীক্ষণ করতে পারে। আমরা সব কিছু নিরীক্ষণ করতে পারি, আমরা কিন্তু সব কিছু পরীক্ষণ করতে পারি না। আমরা যখন বলি এই পৃথিবীর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এগুলো আমরা আবার কিন্তু পরীক্ষণ করতে পারি না, কারণ এখানে আমার সুনির্দিষ্ট পরিবেশ নাই, এখানে আমার কোনো পরীক্ষাগার নেই। আমি একটি ভূমিকম্প হয়, আমরা ভূমিকম্প কখন হয়, কখন হবে, কে সেটা বলতে পারি না, কারণ এটা আমাদের সুনির্দিষ্ট পরিবেশে নেই, অর্থাৎ এটি আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। অতএব আমরা আমরা কিন্তু একে নিরীক্ষণ করতে পারছি, বাট একে আমরা পরীক্ষণ করতে পারছি না। অর্থাৎ পৃথিবীর সব কিছু আমরা নিরীক্ষণ করতে পারি, কিন্তু সব কিছু আমরা পরীক্ষণ করতে পারি না, কারণ এটা আমাদের সীমার বাইরে, আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। তাহলে আমরা দেখলাম যে পরীক্ষণ জিনিসটা কি। এখন আমি পরীক্ষণের সংক্ষেপে আমি তোমাদের পরীক্ষণের কি বৈশিষ্ট্য থাকা দরকার, অর্থাৎ পরীক্ষণে কি প্রকৃতি, বা কেন এটাকে পরীক্ষণ বলবো, বা পরীক্ষণ বলতে আমরা এর কি বৈশিষ্ট্য থাকা দরকার, কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা একে পরীক্ষণ বলে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। এক নম্বর যে পয়েন্টটা আমরা যে সংক্ষেপে বলি, প্রথমে একটি কৃত্রিম পরিবেশ সৃষ্টি করতে হবে। পরীক্ষণ যে কোনো পরীক্ষণ কাজ চালাতে গেলে যেমন আমরা বলেছি একটি পরীক্ষাগার, একটি গবেষণাগারের দরকার আছে, তেমনি আমরা বলতে পারবো এখানে একটি প্রথম শর্ত যে একটি কৃত্রিম পরিবেশ সৃষ্টি করতে হবে। তারপরে পারিপার্শ্বিক যে অবস্থার এটা যাতে পরিবর্তন করা হয়। তারপরে পারিপার্শ্বিক অবস্থার আমরা পরিবর্তন করব। থার্ড হলো যে আমাদের যন্ত্রপাতি লাগবে এবং গবেষণা করা যায় এমন একটি কক্ষ বা পরীক্ষাগার দরকার হবে, অর্থাৎ প্রথম হলে একটি পরীক্ষাগার লাগবে এবং সেখানে কিছু যন্ত্রপাতিরও প্রয়োজন হবে। তারপরে আমরা যাতে ওই পরীক্ষণ কার্যটাকে বারবার চালাতে পারি সেই ধরনের একটা অনুকূল পরিবেশ থাকতে হবে। তারপরে আমি যে জিনিসটি আবিষ্কার করতে যাচ্ছি যদি সেটির আমার সঠিক সময়ে বা সঠিকভাবে না হয়, ওই পরীক্ষণ কার্য যাতে আমি পুনরায় তাকে চালাতে পারি, এই ব্যবস্থার একটি যাতে থাকে, সেটা সম্ভব হয় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ পরীক্ষণ কার্য আমরা সবসময় আমরা জানি যে সব পরীক্ষণ কার্য সবসময় সঠিক হয় না, সেটা কখনো কোনো ভুল হয় বা সঠিক মাত্রা সেটি নাও হতে পারে। সেই জন্য যিনি পরীক্ষণ কার্য চালাবেন তার যাতে সেখানে ওই বিষয়, ওই ঘটনা যাতে পুনরাবৃত্তি করা যায়, অর্থাৎ পুনরাবৃত্তি সম্ভব, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর সর্বোপরি পরীক্ষণের সিদ্ধান্তটা হলো সর্বজনীন, অর্থাৎ আমি যা কিছু আবিষ্কার করলাম এই আবিষ্কারটা যাতে সবার মঙ্গলজনক, সবাই যাতে একে সন্তোষজনক বা উল্লেখযোগ্য বা গ্রহণযোগ্য মনে করে। মোট কথা মানে আমাদের মোদ্দা কথা হলো যে একে যাতে সবাই সমর্থন করে। অর্থাৎ আমি একটি পরীক্ষণ কার্য, আমি একটি ওষুধ আবিষ্কার করলাম, আমি একটা কিছু আবিষ্কার করলাম, যে আবিষ্কারটা সবার মঙ্গলজনক হবে না, যেটি সর্বজনীনভাবে সবার জন্য ভালো শুভ হবে না, তাহলে আমরা এই ধরনের কোনো পরীক্ষণ কার্য বা এই ধরনের কোনো আবিষ্কার আমরা করব না। অর্থাৎ পরীক্ষণের সিদ্ধান্ত, অর্থাৎ পরীক্ষণের ফলাফল যাতে সর্বজনীন হয়, সবার মঙ্গলে হয়, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ যেটি আবিষ্কার করব এটি মোট কথা বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য হতে হবে সকলের নিকট, তাহলে তো সেটি সবাই মানবে, সেটি আমার যে পরীক্ষণ কার্য এটা নিয়ে তারা আমার এই সিদ্ধান্ত বা আমার যে ফলাফল এটা দিয়ে তারা উপকৃত হতে পারবে। তাহলে আমি সার্থক, অর্থাৎ আমি বা আমরা সার্থক, অর্থাৎ সমাজে রাষ্ট্রের মঙ্গলের জন্য আমরা যা কিছু আবিষ্কার করব সেটি যাতে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হয় এবং সেটি সর্বজনীন হয়, সেদিকে প্রত্যেকের যারা আমরা আবিষ্কার করব, যারা বিজ্ঞানী, যারা সায়েন্টিস্ট, গবেষক, তাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমরা সেটা জানিও যে প্রত্যেক বিজ্ঞানী মানব কল্যাণে সর্বজনীনভাবেই সব কিছু আবিষ্কার করে থাকেন। ওনারা
বিজ্ঞানীরা তাদের ব্যক্তিগত প্রয়োজনের জন্য কোনো কিছু আবিষ্কার করেন না। তারা সর্বজনীনভাবে সবার মঙ্গলের জন্য সার্বিকভাবে সব কিছু আবিষ্কার করে থাকেন। মানুষ সামাজিক জীব, সমাজে বাস করতে গেলে আমাদের অবশ্যই ভালো মন্দ এগুলি দেখতে হবে। আমরা সমাজে কীভাবে মঙ্গল করা যায়, সমাজের কীভাবে উন্নতি করা যায়, সমাজে একে অপরে কীভাবে সাহায্যার্থে আমরা এগিয়ে আসতে পারি, কোনো কিছু করতে পারি, সেদিকে আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে। তবেই আমাদের সমাজ, দেশ তথা রাষ্ট্র উপকৃত হবে। আমরা শান্তিতে বসবাস করতে পারব এবং আমাদের দেশ উত্তরোত্তর উন্নতি লাভ করতে সক্ষম হবে। তাহলে আমরা এখন মোটামুটি তোমাদের এই যে আরোহ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি এই চ্যাপ্টারে আমরা নিরীক্ষণ পড়লাম এবং সর্বোপরি নিরীক্ষণ যে কতগুলো অনুপপত্তি আছে, ভুল আছে, ভ্রান্তি আছে, দোষ আছে, সেগুলি আমি সংক্ষেপে প্রত্যেকটি ফ্যালাসিকে আমি সংক্ষেপে তোমাদেরকে বলে একটি উদাহরণ দিয়ে জিনিসটি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমার মনে হয় তোমরা আমার ক্লাসটি তোমাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তোমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলি, স্যারদের ম্যামদের ক্লাসগুলি করবে, আমাদের কলেজ পেজে দেওয়া থাকবে, তোমরা দেখবে। আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব, তোমরা যে কোনো সমস্যা যদি হয় সেটি আমার সাথে ব্যক্তিগতভাবে আমাকে ফোন করবে, বলবে যে চ্যাপ্টারে এই টপিক সমস্যা, আমি আবার সেগুলি ক্লাস করব। তোমাদের জন্য আমি সার্বিকভাবে আমি আমার দায়িত্ব নিয়ে আমি আমার স্টুডেন্টদের যাদের যুক্তিবিদ্যা আছে, আমি তোমাদের জন্য সর্বোত্তভাবে আই উইল ট্রাই টু মাই বেস্ট টু হেল্প ইউ। অতএব তোমরা সবসময় প্রস্তুত থাকবে, আমাকে বলবে, আমি তোমাদের সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেব। তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার ক্লাস আজকের মতো মোটামুটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।